প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এটি হচ্ছে যে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং ৩৯। তো চলো আমরা দেখি পৃষ্ঠা নং ৩৯-এর মধ্যে তোমাদেরকে কোন টপিক দেওয়া হয়েছে। আমরা একদম টপের মধ্যে এখানে হেডিংয়ে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অর্থ ও অর্থান্তর। এই টপিকের উপরেই মূলত আমাদের এই পরিচ্ছেদটি আলোচনা করা হবে। তো আমরা এখানে একদম শুরুতে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে। বাক্য প্রয়োগের উপর শব্দের অর্থ নির্ভর করে। নিচের ছড়াটি পড়ো। এটি সুকুমার রায়ের লেখা। তিনি একজন বিখ্যাত ছড়াকার। তার একটি ছড়ার বইয়ের নাম আবোল তাবোল, এটা আমরা সবাই জানি। নিচের ছড়াটি সুকুমার রায়ের খাই খাই নামের ছড়ার বই থেকে নেওয়া হয়েছে। ছড়াটি পড়ার সময়ে পাকা শব্দটি কত অর্থে ব্যবহৃত হয়েছে খেয়াল করো। আর হচ্ছে যে ছড়াটির নামও অনেক চমৎকার, বলা হয়েছে যে পাকাপাকি। ছড়াটির নাম দেওয়া হয়েছে কি পাকাপাকি। লিখেছেন কে? লিখেছেন হচ্ছে যে সুকুমার রায়। আচ্ছা, তো তিনি কিভাবে লিখেছেন যদি আমরা ছড়াটি একটু পড়ি। আমি আসলে খুব ভালোভাবে পড়তে পারি না, তারপরে তোমাদের সাথে একটু পড়া ট্রাই করি। সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, ফলারটি পাকা হয় লুচি দই আহারে। ওয়াও। তারপরে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে, লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে, বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে, কান পাকে পোড়া পাকে পেকে করে টন টন, কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন, রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে, সজোরে পাকালে চোখে ছেলে কাঁদে বাড়িতে, পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে, দু হাতে পাকালে ঘোপ তবু নাহি পাকে সে। ওয়াও, খুবই চমৎকার। ৩৯ পৃষ্ঠার মধ্যে তোমাদের চমৎকার একটি সুকুমার রায়ের পাকাপাকি ছড়া দিয়েছে। খুবই ভালো লেগেছে আশা করি তোমাদের। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল তোমাদের ৩৯ পৃষ্ঠার আলোচনা। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের ৪০ পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের বাংলা বইয়ের ৪০ পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এর আগে হচ্ছে যে ৩৯ পৃষ্ঠার মধ্যে আমরা পাকাপাকি সুকুমার রায়ের একটি ছড়া, চমৎকার একটি ছড়া পড়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত শব্দের অর্থ। এই শব্দের অর্থ দেওয়া হয়েছে মূলত হচ্ছে যে আমরা এর আগে যে ছড়াটি পড়েছি এই ছড়াটি বোঝার জন্য কিছু শব্দের অর্থ এখানে দিয়ে দিয়েছে। এই শব্দের অর্থগুলো পড়লে হচ্ছে যে আমরা এই ছড়াটি বুঝতে পারবো। তো আমরা যদি একবার দেখি, এখানে বলা হয়েছে আহার। আহার শব্দের অর্থ ভোজন। আচ্ছা, তারপর হচ্ছে কিলানো। কিলানো মানে খিল বা হচ্ছে যে গোঁজা ঢুকানো। তারপর বলা হয়েছে কুল। কুল মানে হচ্ছে যে ফলের নাম। গোফ। গোফ হচ্ছে যে নাকের নিচে গজানো লোম। এরপরে জ্যামিতি। জ্যামিতি হচ্ছে অল্প বয়সী বেশি বয়সের মতো আচরণ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে জ্যাঠামি। জ্যাঠামি অর্থ হচ্ছে যে অল্প বয়সে বেশি বয়সের আচরণ, মতো আচরণ। দড়ি। দড়ি হচ্ছে যে রশি। ফলার। ফলার মানে হচ্ছে যে ভাত ছাড়া নিরামিষ খাওয়া। ফাগুন। ফাগুন শব্দের অর্থ ফাল্গুন। ফোঁড়া। ফোঁড়া শব্দের অর্থ হচ্ছে যে চামড়ার নিচে ফুলে ওঠা ঘা। রাঁধুনি। রাঁধুনি হচ্ছে সে যে রান্না করে। লুচি। ভেতরের ফাঁপা ছোট পরোটা। ভেতরে ফাঁপা ছোট পরোটা হচ্ছে লুচি। সজোরে। সজোরে মানে হচ্ছে খুব জোরে। তো এগুলো ছিল হচ্ছে যে আমাদের ৪০ পৃষ্ঠার শব্দ অর্থ। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে পাকাপাকি কবিতায় পাকা শব্দ কত ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা করো। পাকাপাকি কবিতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পাকা শব্দটি আসছে। তো এই শব্দগুলো আসলে কোন লাইনে কি অর্থে ব্যবহৃত হয়েছে সেই জিনিসগুলো আমাদেরকে এই জায়গাটায় লিখতে হবে। এটি হচ্ছে যে আমাদের এই ৪০ পৃষ্ঠার কাজ। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই ৪০ পৃষ্ঠার সমাধান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বাক্যে প্রয়োগ আর পরে হচ্ছে যে পাকা শব্দের অর্থ। তো আমরা প্রথম যে বাক্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে।
তো এখানে পাকে শব্দটি আসলে কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেই জিনিসটা এখানে আমরা লিখেছি, সেটি হচ্ছে যে পরিপক্ক হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। তারপর হচ্ছে যে দ্বিতীয় বাক্যে বলা হয়েছে যে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। এই যে এখানে পাকা শব্দটি, এই পাকা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে যে শক্ত হওয়া, মানে হচ্ছে যে কাঁচা ইট শক্ত হয় আগুনে পোড়ালে, এই জিনিসটা বলা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বরে যেই বাক্যটি দেওয়া হয়েছে এটি বলা হয়েছে যে রোদে জলে টিকের রং পাকা কই তাহারে। এই যে এই পাকা কি অর্থে আসছে, এটা হচ্ছে যে স্থায়ী হওয়া অর্থে আসছে। এরপরের বাক্যটি সেটি হচ্ছে যে ফলাটি পাকা হয় লুচি দই আহারে। এই যে ফলাটি পাকা হয়, এখানে এই পাকাটি কোন অর্থে আসছে, এটি হচ্ছে যে পরিপূর্ণ হওয়া অর্থে আসছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে হাত পাকে লিখে। এই যে হাত পাকে, এই পাকাটা কোন অর্থে আসছে, হাত পাকে লিখে, তার মানে হাত পাকে মানে হচ্ছে যে দক্ষ হওয়া, মানে লিখে হাত দক্ষ হয়, এটা বোঝানো হয়েছে। এরপরের বাক্যে চুল পাকে বয়সে। তো এই যে এই চুল পাকে মানে হচ্ছে যে চুল সাদা হওয়া অর্থে এখানে এই পাকেটা ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে যে পরের বাক্য জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে। এই যে জ্যাঠামিতে পাকা, এই জ্যাঠামি মানে হচ্ছে যে জ্যাঠামিতে পাকা, এই পাকা মানে বোঝানো হচ্ছে যে পটু হওয়া বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে। আচ্ছা, কাঁঠাল সে পাকে, এই পাকাটা হচ্ছে যে পরিপক্ক হওয়া। এরপরের বাক্যে বলা হয়েছে যে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। এই যে এই বুদ্ধি পাকিয়ে তোলে মানে হচ্ছে যে পরিণত হওয়া, এখানে পাকিয়ে শব্দটি পরিণত হওয়া বোঝাইছে। এরপরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কান পাকে পড়া থাকে। এই যে কান পাকে মানে কি পুঁজ হয়, কানের মধ্যে পুঁজ হওয়াটাকে এখানে বুঝাইছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে পরের বাক্যে কথা যার পাকা নয় কাজে সে ঠন। এই যে এই পাকাটা কথা যার পাকা, এই পাকাটা দ্বারা পটু। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে। এই রাঁধুনি বসিয়ে পাকে মানে কি করে, রান্না করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে। যে সজোরে পাকালে, এটা মানে হচ্ছে রাগান্বিত হওয়া, মানে হচ্ছে যে সজোরে রাগান্বিত হলে মানে চোখে বড় করে ফেললে হচ্ছে যে ছেলে কাঁদে, এটা বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে যে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে। এই যে পাকায়ে এই জিনিসটার দ্বারা কি বোঝাইছে, মোছড়ানো বোঝানো হয়েছে এখানে, এই পাকানো মানে মোছড়ানো। আচ্ছা, এরপরে হচ্ছে সর্বশেষ বাক্য সেটি হচ্ছে যে দুহাতে পাকালে গোফ তবু নাহি পাকে সে। এই যে দুহাতে পাকালে তার মানে হচ্ছে যে তা দেওয়া, এখানে তা দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে তোমাদের 40 পৃষ্ঠার যে চকটি, এই চকটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 41 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 41-এর মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 41-এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে মুখ্য অর্থ ও গৌণ অর্থ, এই দুটি অর্থকে এখানে ফোকাস করা হয়েছে এই পৃষ্ঠায়। তো আমরা যদি এই পৃষ্ঠাটা পড়ি, আমরা হচ্ছে যে এই দুইটা অর্থই খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করি। এখানে বলা হয়েছে যে একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে সেটাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে। যেমন মাথা, শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরে যে অংশের ছবি মনে ভেসে ওঠে সেটাই মাথা শব্দের মুখ্য অর্থ। আচ্ছা, এরপরে বলা হয়েছে কোনো শব্দের মুখ্য অর্থের পাশাপাশি এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে। যেমন মেয়েটির মাথা ভালো বললে মেধা বা বুদ্ধিকে বোঝায়। আবার যদি বলা হয় রাস্তার মাথায় যাও, তবে রাস্তার মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝায়। এগুলো হচ্ছে যে গৌণ অর্থ। আচ্ছা, তো এখানে বলা হয়েছে নিচের কয়েকটি শব্দের মুখ্য অর্থ ও একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো। আচ্ছা, তো কথা শব্দের মুখ্য অর্থ কি, হচ্ছে যে মুখের ভাষা, তার কথা শুনতে ভালো লাগে। আচ্ছা, এবার কথা শব্দটির গৌণ অর্থ 1 নম্বর অর্থটা হচ্ছে যে প্রস্তাব বোঝায়। যেমন হচ্ছে তোমার কথা আমি মানতে
এই জিনিসটা বুঝিয়েছে। এরপরে গৌণ অর্থ 2 সেটা হচ্ছে তিরস্কার। ওর জন্য আমাকে কথা শুনতে হলো। এই যে আমরা একজনকে বলি না তোর জন্য আমাকে আজকে শিক্ষকের কথা শুনতে হয়েছে, তার মানে এখানে তিরস্কার, শিক্ষক তাকে তিরস্কার করছে, ওই জিনিসটা এখানে এই কথা দ্বারা তিরস্কারটাকে বুঝাইছে। আবার এর আগে হচ্ছে যে তোমার কথা আমি মানতে না, মানে হচ্ছে তোমার প্রস্তাব, তুমি যে প্রস্তাবটা আমাকে দিয়েছো এটা আমি মানতে নারাজ, তার মানে হচ্ছে যে এই কথার গৌণ অর্থ হচ্ছে যে প্রস্তাব, এই কথার গৌণ অর্থ হচ্ছে তিরস্কার, আর মুখ্য অর্থটা হচ্ছে যে কথা মানে হচ্ছে মুখের ভাষা। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে শব্দটি সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কাজ। কাজের মুখ্য অর্থ কি? কাজের মুখ্য অর্থ কর্ম, কর্ম মানেও কাজ, মানে হচ্ছে যে ভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে। আচ্ছা, এইবার কাজের গৌণ অর্থ কি? তো অর্থ 1 কর্তব্য, তোমার কাজ পড়াশোনা করা। এই যে তোমার কাজ মানে তোমার কর্তব্য, তোমার করণীয়, তোমার কর্তব্য বা তোমার করণীয় হচ্ছে কি করা? পড়াশোনা করা। তাহলে এখানে এই কাজটা কর্তব্য অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অর্থ 2 সমাধান, ওর কাছে গেলে কাজ হবে, ওর কাছে গেলে কাজ হবে, যে কাজ হবে মানে কি হবে? সমাধান হবে। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে যে পরের শব্দ সেটি হচ্ছে পাগল। পাগলের মুখ্য অর্থ হচ্ছে যে মানসিক রোগী, পাগল হয়ে সে এখন পথে পথে ঘুরছে। এই যে এই পাগলটা মানে হচ্ছে যে মানসিক রোগী বোঝানো হয়েছে। আর গৌণ অর্থ 1 হচ্ছে যে মুগ্ধ, তার মানে হচ্ছে ভাটিয়ালি গানের পাগল করা সুরে মন ভরে যায়। এই যে পাগল, এই পাগল মানে হচ্ছে যে কি করা? মুগ্ধ হয়ে যায়, মানে গানের সুরে সে মুগ্ধ হয়ে যাচ্ছে। এই মুগ্ধ শব্দটাকে এখানে পাগল দ্বারা বোঝানো হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে গৌণ অর্থ 2 সেটা হচ্ছে যে অনুরাগী, তিনি কাজ পাগল মানুষ। আচ্ছা, এরপরের শব্দ হচ্ছে যে বড় মানে হচ্ছে যে এটার মুখ্য অর্থ হচ্ছে যে বৃহৎ, যেমন হচ্ছে যে বড় আম গাছটার নিচে তাকে দেখতে পাবে। এই যে এই বড় মানে হচ্ছে যে বৃহৎ বোঝাইছে। আচ্ছা, এরপর হচ্ছে গৌণ অর্থ 1 এটা দ্বারা বোঝানো হয়েছে বেশি বয়সের, যেমন হচ্ছে যে ওর কথা বলছো, ও আমার বড় ভাই, তার মানে এখানে বয়স বেশি, বড় ভাই মানে কি? বেশি বয়সের। তাহলে এখানে গৌণ অর্থটা বড় মানে বেশি বয়সের বোঝানো হয়েছে। এরপরে গৌণ অর্থ 2 এটা হচ্ছে বড় মানে উদার, তিনি অনেক বড় মনের মানুষ। এই যে অনেক বড় মনের মানুষ, তার মানে এই বড় দ্বারা উদার বুঝাইছে, তিনি অনেক বিশাল মনের মানুষ। আচ্ছা, এরপরে শব্দটি হচ্ছে যে মুখ। এখানে মুখের মুখ্য অর্থ হচ্ছে যে মুখের গর্ত, তার মানে হচ্ছে যে দাদা মুখে পান পুরো কথা বলা শুরু করলেন, মানে পুরো মুখে পান নিয়ে কথা বলা শুরু করলেন। এখানে মুখে মানে হচ্ছে যে বোঝানো হয়েছে মুখের গর্ত। আচ্ছা, এরপর হচ্ছে যে গৌণ অর্থ 1 এটা হচ্ছে মুখমণ্ডল, সে মুখে পাউডার দিচ্ছে, তার মানে মুখে পাউডার দিচ্ছে মানে তার হচ্ছে যে মুখের ভেতরে না, মুখের উপরে মুখমণ্ডলটাকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে গৌণ অর্থ 2 প্রবেশপথ মানে গলির মুখে রিক্সাটা দাঁড়ালো। এই যে গলির মুখে, এই মুখে মানে হচ্ছে যে প্রবেশ পথে। আচ্ছা, এরপরে সর্বশেষ যে শব্দটি সেটি হচ্ছে যে শেষ। তো শেষ শব্দের মুখ্য অর্থ হচ্ছে যে সমাপ্ত, কাজটি গতকাল শেষ করেছি। এই যে এই শেষ দ্বারা কি বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে সমাপ্ত। গৌণ অর্থ 1 ধ্বংস, আগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল মানে কি? ধ্বংস হয়ে গেল। এরপর গৌণ অর্থ হচ্ছে 2 প্রান্ত, পথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি। এই শেষে মানে হচ্ছে যে প্রান্তে, একদম শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি। তো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল তোমাদের 41 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা এই 41 পৃষ্ঠার মধ্যে গৌণ অর্থ এবং হচ্ছে যে মুখ্য অর্থ এগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।